এখানে আমি অ্যাকচুয়ালি 1 বছরে ছিলাম, ওই 5 বছর 5টা আমরা করেছিলাম, 5বার রিক্রুটমেন্ট হয়েছে এই 1 বছরের মাথায়, 1 বছরের সময়ের মধ্যে। এই 5টা রিক্রুটমেন্টে প্রত্যেকবার ইংরেজি এবং ম্যাথের অ্যাডভার্টাইজমেন্ট থাকতো। এমনও কথা বলা হতো যে কারমাইকেল কলেজ থেকে, খুব নাম করা কলেজ, যে এই ইন্টারভিউ বোর্ডে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনি ইংরেজিতে কথা বলবেন, আমরা ভুল শুদ্ধ বিবেচনা করব না, আপনি শুধু ইংরেজিতে কথা বলবেন, শব্দগুলো হতে হবে ইংরেজির। কোন জাতির নিজস্ব ঐতিহ্যকে ধ্বংস করে দিয়ে বিদেশি সংস্কৃতি আর আদর্শকে যখন জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেটাকে ইংরেজিতে বলে মেকেলিজম। আর এই মেকেলিজম শব্দটি এসেছে লর্ড থমাস ব্যাবিংটন মেকেলের নাম থেকে। এই ভদ্রলোক ব্রিটিশদের পক্ষ থেকে বাংলাদেশে তথা এই ভারতবর্ষে এসেছিলেন এবং প্রায় 4 বছর তিনি এখানে ছিলেন। তার এই ভারতে থাকাকালীন সময়ে তিনি ছিলেন সুপ্রিম কাউন্সিলের সদস্য, শিক্ষা কমিটির প্রধান এবং ল কমিশনের প্রধান। এবং আমরা আজকে এই ভারতবর্ষের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে সকল আইনগুলো দেখতে পাই, এটার প্রথম খসড়াটিও তিনি করেছিলেন। কিন্তু এই ভদ্রলোক একটা ভয়াবহ পরিকল্পনা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই ভারতীয় উপমহাদেশে যে টোল মক্তবে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিতে হবে, আনতে হবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, এবং এই ভারতীয় উপমহাদেশের মানুষজনের ভেতরে এই বিশ্বাস ঢুকিয়ে দিতে হবে যে ইংরেজি শিক্ষা ব্যবস্থা হচ্ছে উঁচু আর দেশীয় শিক্ষা ব্যবস্থা হচ্ছে নিচু। সেই থেকেই মেকেলিজমের কবলে পড়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ধুঁকছে। এই ভূমিকা দিয়ে আজকে আপনাদের সঞ্চালক ডেলেজ খান আমি আমাদের মুক্তির কথার এই পর্বটি শুরু করতে চাই। এই পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সংস্কার, এই মুক্তি। এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে মুক্তির কথার স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, মাননীয় সংসদ সদস্য ঢাকা 16 আসনের। একই সাথে তিনি 3টা স্কুলের এক্স প্রিন্সিপাল, লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং চিটাগাং পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমার বায়ে আছেন শিক্ষাবিদ, গবেষক এবং রোড টু বিকামিং সিইও এর লেখক নজর এ জিলানি। তিনি মূলত শার্পনার নামের একটি সংগঠন আছে যেখানে এথিক্স বা নৈতিকতা নিয়ে তিনি প্রমোট করেন। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ভাই। স্বাগত। আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে চাই জনাব বাতেন আপনার কাছ থেকে। জি। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দ থাকার কথা থাকলেও এই মুহূর্তে এটা 2%-এর নিচে। আপনার কাছে 2টা প্রশ্ন থাকবে একই সাথে। একটা হচ্ছে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? এটা কি কেবল বাজেটের সীমাবদ্ধতা, নাকি প্রায়োরিটি বা অগ্রাধিকার নির্ধারণে আমাদের রাজনৈতিক ব্যর্থতা? প্লাস আপনি যেহেতু 3টা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, আপনি আমাদেরকে ভালো বলতে পারবেন যে একটা মানুষ বাংলাদেশে 12 বছর পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পাশ করার পরেও চাকরিতে কেন ঢোকার সুযোগ পাচ্ছে না, কেন সে উপার্জনক্ষম হতে পারছে না? আর ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটার সীমাবদ্ধতা, এ প্রসঙ্গে যদি কথা বলতে হয় আমাকে একটু ভূমিকা দিতেই হবে। অবশ্যই। সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আমরা পেছনের দিকে একটু তাকাই, তাহলে নির্দ্বিধায় একটা কথা বলা যায় যে আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা বলি, এটা সূত্রপাত হয়েছে ব্রিটিশ আমলে। পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ আমল, পাকিস্তান আমলে 25 বছর, এখন প্রায় 50-55 বছর আমাদের অতিবাহিত হতে চলছে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন সময়ে শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা কমিশনের রিপোর্ট গ্রহণ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা শিক্ষা কমিশনের রিপোর্ট পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা হয় নাই। যে কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের গোল নির্ধারিত নাই। এখন পর্যন্ত যদি আমরা বলি
সেই অর্থে গোল নির্ধারিত নাই। ওকে, আমরা শিক্ষার মধ্য দিয়ে কি করব, আমরা বলে থাকি যে মানব সন্তানকে আবার মানুষ করতে হয়। অন্যান্য প্রাণী যারা তাদের সন্তান জন্ম দেয় তারা কিন্তু তাদেরকে ফলো করেই তাদের স্বভাব পায়, কিন্তু মানব সন্তানকে আবার নতুন করে মানুষ করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে। তো সেখানে আমাদের একটা গোল নির্ধারণ থাকবে, কিন্তু আমাদের সত্যিকার অর্থে এখন পর্যন্ত সে ধরনের কোনো গোল আমরা পাইনি। আমাদের আরো অনেকগুলো সমস্যা আছে। আমরা পাকিস্তানি শাসন থেকে যখন মুক্ত হয়ে তখন এক ধরনের ন্যারেটিভ শুনেছি। বাংলাদেশ হওয়ার পর আমরা একটা ভিন্ন ন্যারেটিভের কবলে পড়লাম, এমনকি সেখানে আমাদের জাতীয়তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। আমরা কি বাঙালি, বাংলাদেশি, বাঙালি মুসলমান? এই যে বাস্তব কতগুলো বিষয়, এই বাস্তব বিষয়গুলোর কোনো সমাধান ছাড়া, কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ নাগরিকদের গঠন করার চেষ্টা করেছি যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেটা দিয়েছে তার ফল আমরা এখন ভোগ করতেছি। সেটা যদি আমরা এক কথায় বলি তাহলে কোনো দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থায় যেহেতু নৈতিক শিক্ষার অনুপস্থিতি আছে, এই জন্য সৎ জনশক্তিও তৈরি হচ্ছে না। অনেকেই বলে থাকে দক্ষ হচ্ছে না মাননীয় সংসদ সদস্য, শত হচ্ছে আবার না, নৈতিকভাবে শত হচ্ছে না। তো অনেকে বলে থাকেন, আমিও বিশ্বাস করি বিষয়টা, যে সততাই হচ্ছে দক্ষতা। একটা লোক যদি সৎ হয়, তাহলে সৎ বলতে কি শুধু আর্থিক বিবেচনায় সৎ না, সে তার উদ্দেশ্যের প্রতি সৎ, সে তার দায়িত্ব কর্তব্যের প্রতি সৎ, সে তার সাবঅর্ডিনেটদের প্রতি সৎ। সামগ্রিকভাবে যেটা লোক সৎ হয়, তার যদি দক্ষতার ঘাটতিও থাকে কিন্তু সততা দিয়ে সে একটা পার্সেন্টেজ ওভারকাম করতে পারে। কিন্তু আমাদের না আছে সততা, না আছে দক্ষতা। আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে অনেক কথা বলে। সাম্প্রতিককালে আমাদের যে নতুন সরকার এসছেন, শিক্ষামন্ত্রী এসছেন, তাকে ব্যক্তিগতভাবে তিনি এর আগে আমাদের এক সময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তার একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। হেলিকপ্টারে করে নকল বন্ধ করে, হ্যাঁ, হেলিকপ্টার করে 3 নকল বন্ধ করেছিলেন। এবং আমি জানি না কতটুকু সত্য, শুনেছি যে সরকারি হেলিকপ্টার কোনো ক্ষেত্রে না পেয়ে তিনি নিজের পয়সায় হেলিকপ্টার নিয়ে গেছেন, কিন্তু তিনি নকল বন্ধ করেছিলেন। এবং ওই সময়গুলোতে আমি অধ্যক্ষ ছিলাম এবং আমরা খুব ওই সময় খুব ইয়াতে ছিলাম। এখন তো কোচিং সেন্টার বন্ধ করবে। এখন এবারে তিনি কি করবেন, তার কিছু সাম্প্রতিককালের কিছু কথাবার্তা একটু মানে ট্রলের সম্মুখীন হচ্ছে। কারণ বাচ্চারা বলতেছে সৃজনশীল পরীক্ষা, নকলের দরকারই নাই। তো ঠিক আছে, তারপরে যেখানে আছে যদি নকল বন্ধ করতে পারেন পড়বেন, কিন্তু কোচিং সেন্টার বন্ধের যে উদ্যোগ, এটা অতীতে অনেক সরকার নিয়েছে। এইটা কোচিং সেন্টার বন্ধ করার মধ্যে কিন্তু সমস্ত সমাধানটা নিহিত না। কোচিং সেন্টারের সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক প্রশ্ন জড়িত আছে। আচ্ছা, স্টুডেন্টরা কোচিং সেন্টারে কেন যায়? আমাদের পাড়ায় কেন দোকান বসে? আমরা বাজার করি, যদি আমরা, তার মানে কি আমার দরকার আছে? সাপ্লাই মানে ডিমান্ড এন্ড সাপ্লাই। আমি যদি বাজার না করতাম তাহলে ওখানে দোকান বসতো? আমি বাজার করবো না, একদিন আসলো, 2 দিন আসলো, তৃতীয় দিন সে ভাববে যে না ভাই, এখানে তো আমার পেট চলবে না, বলবে না। কোচিং সেন্টার কেন হচ্ছে? আমরা ক্লাসরুমে এই শিক্ষার্থীদেরকে যথাযথভাবে পাঠদান করতে পারতেছি না। তার অনেক কারণ আছে। আমাদের দক্ষ শিক্ষকের অভাব আছে, সুশিক্ষিত শিক্ষকের অভাব আছে, ক্লাসরুম ফ্যাসিলিটির অভাব আছে, এবং আমাদের এই ক্লাসরুমের ধারণ ক্ষমতা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমরা এই যে সরকারি ঠিক না, আধা সরকারি এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কোথাও আছে একটা শ্রেণী কক্ষের মধ্যে 60-70 জন করে স্টুডেন্টকে তারা একসঙ্গে পাঠদান করতেছে। এবং আমাদের পাঠদান পদ্ধতি এখনো পর্যন্ত যেটা চালু আছে একেবারে আদিম যুগের, সেটা হচ্ছে শুধুমাত্র লেকচার মেথড। শুধুমাত্র লেকচার মেথড দিয়ে যে এসিমিলেশন হয় সেটা একটা অংশ মাত্র, একটা পার্সেন্টেজ মাত্র। কিন্তু তাদেরকে তো বাস্তবে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বিগত সরকারের আমলে যে একটা শিক্ষা নীতি করার চেষ্টা করেছিল, তার কিছু কিছু ভালো দিক ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু উদ্ভট বিষয় ছিল যেগুলো এই দেশের মানুষ অ্যাকসেপ্ট করে নাই।
স্যার ওই বাজেটের প্রসঙ্গটাতে একটু আচ্ছা, বাজেটের প্রসঙ্গ, বাজেট তো স্বল্প বাজেট আমাদের। ইউনেস্কো তো আমাদের 6% দেওয়ার জন্য। হ্যাঁ, যদি ইউনেস্কো 6% দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখন একজন এমপিও ভুক্ত শিক্ষক আমাদের দেশের যে কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর এনটিআরসি এর মাধ্যমে নির্বাচিত হয়ে সে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে, তার বেতন হচ্ছে 12,500 টাকা। হোয়ারাজ ওই প্রতিষ্ঠানে এমন পিয়নও থাকতে পারে যে হয়তো তার 10 বছর চাকরি, সে এমপিভুক্ত, তার স্কেল বাড়তে বাড়তে সে অন্যান্য কিছু সহ 12,500 টাকার বেশি পায়। তো এই যে মূল্যায়ন হচ্ছে না, যে কারণে মেধাবী শিক্ষার্থীরা আমাদের এখানে, মানে মেধাবী ব্যক্তিরা শিক্ষক হিসেবে আসতেছে না। আবার ফিরবো স্যার আপনার কাছে, একটু জনাব জিলানী সাহেবের কাছ থেকে একটু শুনে আসি। মিস্টার জিলানী, আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা শুনে থাকি যে আগেকার দিনে প্রাথমিক শিক্ষার সময়ই আদর্শলিপি পড়ানো হতো। তো এই আদর্শলিপিতে বিভিন্ন আদর্শের কথা বলা হতো। হঠাৎ করে আমরা দেখলাম যে মডার্ন যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, এখানে আদর্শলিপিকে মানে ফেলে দেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকেও বলা হচ্ছে যে এটা আদৌ প্রয়োজনীয় না। আপনি এই নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষা দুইটার উপরে গবেষণা করেছেন, তা আপনার গবেষণালব্ধ উপলব্ধি কি? থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ডেলিস খান। আমি আমাদের এই চ্যানেলকে ধন্যবাদ জানাবো সবার আগেই যে নিউজ 24 মুক্তির কথাতে আমাকে ডেকেছেন। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এর উত্তর আমি দিতে চাচ্ছি এভাবেই যে সমস্ত কিছুর মূলে হচ্ছে নৈতিকতা। স্যার একটু আগে যেটা বললেন যে গোল বা অবজেক্টিভ, যদি গোল অ্যান্ড পারপাস দুটো শব্দ আলাদা জিনিস, বাট প্রতিটা মানুষের একটা অবজেক্টিভ থাকে, লাইফের গোল থাকে, পারপাস থাকে। তো আমরা একটা বাচ্চাকে যখন লেখাপড়া শেখাবো, কেন লেখাপড়া শেখাবো? আমার কাছে বান্ডেল অফ লেটার্স আছে ফ্রম মাই ফাদার, সেখানে অনেক কিছু লিখেছেন, কিন্তু তার সারনাদুল হচ্ছে টু বিকাম এ গুড হিউম্যান বিইং। কোনো টাকা পয়সা উপার্জন করবো কিনা, ফ্ল্যাট, তখন ফ্ল্যাট ছিল না, কি হবে, এইসব কিছুই লেখেন নেই উনি। তো লেখাপড়ার উদ্দেশ্য ছিল একটা ভালো মানুষ হওয়া, আর শিক্ষিত মানুষ হলে তার বাই প্রোডাক্ট হিসাবে কিছু সম্পদ হওয়া, টাকা পয়সা হওয়া হয়ে যেত। বাট নাওয়াডেজ আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যাচ্ছি নৈতিকতায়, যে একটা ছোট্ট বাচ্চা হ্যাজ বিকাম এ প্রোডাক্ট, তার বাবা আমার কাছে প্রোডাক্ট, যে একে আমি ইনভেস্ট করবো, লেখাপড়া শেখাবো, সামডে হি উইল আর্ন মানি এবং আমাকে এটা করে দিবে। কোচিং সেন্টার টার্গেট হচ্ছে যে এই বাচ্চাটা আমার কাস্টমার হবে, টিচার মনে করছে কাস্টমার হবে। তার মানে ছোট্ট একটা বাচ্চা মনে হচ্ছে সে মহাভারতের ভীষ্মের সরসজ্জার মতো, যে ও এতগুলো মানুষের টার্গেট হয়ে বসে আছে এবং আমরা তাদেরকে চাপ দিচ্ছি। আমাদের ছোটবেলা যেটা ছিল, আমরা ধর্মগ্রন্থ বাদ দিয়ে যদি বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ ছিল, ওইখানে আমরা পড়তাম সদা সত্য কথা বলিবে, অপরের দ্রব্য না বলিয়া লকে চুরি করা বলে, ব্লা ব্লা। থ্যাংক ইউ। এই যে ছোট ছোট কথা, এই কথাগুলো যে শিখে আমরা আসছি, এখন কিন্তু আমরা ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারি না, কারণ চর্চাটা ছিল। চর্চাটা শুধু বইয়ের মধ্যে ছিল না। আমি একটু লম্বা করতে চাই যে আমাদের বাবা মারা দে দেমসেলফ প্র্যাকটিসড ইট অ্যাজ আওয়ার প্রফেট। যখন বললেন বাচ্চাটাকে এনে, বাচ্চার মা যে ও মিষ্টি বেশি খায়, আপনি ওকে বলে দেন যাতে মিষ্টি বেশি না খায়। হোয়াট দ্য প্রফেট ডিড, এক সপ্তাহ পরে আসেন, কারণ প্রফেট নিজে মিষ্টি বেশি খেতে, এক সপ্তাহ চর্চা করে মিষ্টিকে কন্ট্রোল করে দেন উনি বাচ্চাকে বললেন যে বাবা তুমি খেও না। দ্যাট ইজ এক্সাম্পল, ডেমনস্ট্রেশন। তাহলে আমাদের বাবা মারা ওই যুগেরই বা এখনো আছেন কিছু, তারা ডেমনস্ট্রেট করেছেন। তারা চুরি করেনি, তারা মিথ্যা কথা বলেনি, তারা অনেক কিছু করেনি, না করে বাচ্চাকে শেখানোর কারণে তার ক্রোমোজোমের মধ্যে ঢুকে আছে। ধর্মীয় শিক্ষার রোলটা এটা আছে একটা জিনিস। সেকেন্ডে ধর্মীয় শিক্ষা আমি যাচ্ছি, এটা ছিল যে তথাকথিত যে বইগুলো ছিল যেখানে ধর্মীয় না, যে কোনো ধর্মের লোকরাই পড়তে পারতো। আচ্ছা, এবার ধর্মীয় শিক্ষায় আসি। অ্যাজ এ মুসলিম আমি বলবো যে আমাদের ফজর নামাজের পরে মসজিদে বা বাসাতে যখন আমাদের হুজুররা কিছু শিক্ষা দিতেন, সেখানে বেসিক জিনিস ছিল। সেটা কি? সত্য কথা বলা, চুরি না করা, অন্যায় না করা, অন্যকে না ঠকানো, মানুষকে কষ্ট না দেওয়া, আল্লাহর হক আল্লাহকে বোঝায় দেওয়া, বান্দার হক বান্দাকে বোঝায় দেওয়া। আমি বাইরে বলে ফেলি, বাংলাদেশের সবচেয়ে কষ্টদায়ক একটা জিনিস এখনো ঘটে যাচ্ছে, আমি জানি না কেন এটা হয় না। দুইটা হক বললাম,
আপনার কোন একটা হক যদি আমি নষ্ট করি, বিট টাকা ওর আপনার জমি ওর আপনার কলমটা যদি নিয়ে যাই, আল্লাহ মাফ করবে না। আমি তাহাজ্জুদ যত পড়ি না কেন, মক্কা যে হজ করি না কেন, আমি মদিনায় যাওয়ার পরে যদি মৃত্যু হওয়ার পরে আমাকে যদি সেখানে জান্নাতুল বাকিতে কবরও দেওয়া হয়, কোনো মাপ নেই, কারণ আপনার কলমটা আপনাকে ফেরত দিতে হবে, মাপ আপনার কাছে চাইতে হবে। এক নাম্বার 2, যারা শহীদ লেভেলে স্যার আমাদের পলিটিশিয়ানরা কি এটা বোঝে যে তারা যখন ক্ষমতায় থেকে আমাদের হক নষ্ট করে, এটার জবাব তাকে একদিন দিতে হবে স্যার? আমি একটু স্যারের সাথে সেকেন্ড হচ্ছে, আমরা জানি সবাই অ্যাজ এ মুসলিম যেটা জানি যে একজন শহীদ যখন হয়ে যান সেই অবস্থায় তার কিন্তু গোসল হবে না, সেই অবস্থায় তাকে দাফন কাফন করা হচ্ছে, এভরিথিং মাপ। একটা জিনিস মাপ হবে না মিস্টার খান, ঋণ থাকবে। যদি কলমটা নিয়ে থাকি, আমি ঋণ থাকি, এই যে অবস্থা, তাহলে 1500 বছর ধরে আমি যদি সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বলি বা সিন্ধু বিজয় বলি অথবা শ্রীলঙ্কার সমুদ্র পথে বলি, যেভাবে হোক ইসলাম 1000 বছরের উপরে দেশে আসছে, কিন্তু এই একটা জিনিসের কেন প্রচার নাই যে বান্দার হক নষ্ট করে, মাখলুকের হক নষ্ট করার পরে আমি যত ইবাদত করি নাকি কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। এবং আমি যে কাজটা করি, স্বপ্নের কথা বললেন, আমি দুটো জিনিস নিয়ে কাজ করি। আমি ইসলামিক রিসার্চে ছিলাম, একটা হচ্ছে হালাল রিজিক, কোন ইবাদত বন্দেগী কবুল হবে না যতক্ষণ পর্যন্ত রিজিক হালাল না হয়। আমি তাহাজ্জুদ পড়তে পড়তে হাঁটু ব্যথা করে ফেললাম, সিজদায় পড়েই আছি, আমি জীবিত না মৃত আমি জানি না, দ্যাট ডাজ নট ম্যাটার, কারণ আমার যে এনার্জিতে কথা বলছি এখন আমি, আমার এই গ্লুকোজটা আসছে ভাত রুটির থেকে। গ্লুকোজের পিছনে ছিল কি, ওই ভাত রুটির পিছনে টাকা, টাকার পিছনে ব্যবসা অথবা চাকরি, ব্যবসা এবং চাকরি যদি ঠিক মতো না করে থাকি, আমি মালিককে যদি ফাঁকি দিয়ে থাকি, তাহলে আমার টাকা, ভাত, রুটি, এভরিথিং বেহালাল। এই বেহালাল গ্লুকোজ দিয়ে যখন আমি কথা বলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমি লাভ কি হলো? আপনি সিইও, ভালো সিইও হওয়ার, কর্পোরেট সিইও হওয়ার যে রোড ম্যাপ, সেটার উপরে বেস করে আপনি একটা বই লিখছেন। আমি আপনাকে ওখানে নিয়ে আসার চেষ্টা করছি, বিকজ বিআইডিএস এর তথ্য মতে আমাদের শিক্ষিত বেকারদের 33%ই হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। এখন কর্পোরেট জগতে আপনারা যখন নিয়োগ দেন, তখন এই যে ডিগ্রি সর্বস্ব সনদগুলো, যেটা আপনাদের কোনো কাজে আসে না, এই এক্ষেত্রে কি এই যে ফ্রেশার যারা আছে তাদেরকে কি আপনার জিরো থেকে শুরু করতে হয়? থ্যাংক ইউ ভেরি মাচ। বিআইডিএস যেটা বলেছে, একটু যদি আইএলওটা দেখেন, আইএলও কিন্তু 50% বলছে, আইএলও বলছে 50%, লেট দ্যাট বি 30 or 50 whatever it is। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দুটো জিনিস রুমের মধ্যে আসছে ইন্টারভিউ বোর্ডে, একটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে the person behind the কাগজ। আমরা কি দেখি, কাগজটা দেখি 4 out of 4, 3.75 out of 4। তাহলে এই যে স্কোরটা, এর স্কোরের পিছনে কি ছিল? একটা সিলেবাস ছিল। হোয়াট ইজ দ্যাট সিলেবাস? আপনি কিন্তু শুরুতে আলোচনা কিন্তু ওই কথাগুলো বলে গেছেন, লর্ড মেকলে। দুটো শব্দ আছে, একটা আছে মেকলেইজম, আপনার কথা শোনার পর আমার মনে পড়লো আর একটা ম্যাকিয়াভেলিজম। পলিটিক্সের ভিতরে যদি আমরা জানি, কারণ ম্যাকিয়াভেলি এমন একজন মানুষ ছিলেন, যদি আমি ওনাকে কখনো প্রমোট করি না বাংলাদেশে, নীতি নৈতিকতা মূল্যবোধের ধারে কাছে নাই, আমার সোনার হরিণ চাই অ্যাট দ্য কস্ট অফ এনিথিং, প্রিন্সের লেখক, থ্যাংক ইউ। তো সেইখানে আমাকে পৌঁছতে হবে, তাই না? সে যে এত বছর আগে বই লিখে গেছিলেন, তার নাম অনুযায়ী একটা ডিকশনারিতে শব্দ চলে আসছে ম্যাকিয়াভেলিজম, এনিহো আমার ওটা চাই। আর ম্যাকলে সাহেব যেটা করে গেলেন, সেই সময় 1835 সালে এসে বললেন যে না, আর কোনো ইয়ে চলবে না, ফার্সি চলবে না, কি চলবে? ইংরেজি। আমরা সেখানে যাচ্ছি। তাহলে এই যে রিক্রুটটা করলাম কাগজ দেখে, তাহলে ওর সিলেবাস কি ছিল? আমি বাংলা সাহিত্যের ছাত্রকে জিজ্ঞেস করি বৈষ্ণব পদাবলী বা কিছু একটা, এই জায়গাটা চুলকায়, এই জায়গার বিশেষ জায়গা, স্যার পড়ছিলাম তো। ফিনান্সের লোককে যখন সাধারণ একটা আমি ইকুয়েশন বলি, আচ্ছা আপনাকে কারেন্ট রেশিওটা একটু বলেন তো, কি জিনিস এটা? স্যার পড়ছিলাম তো। প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি অ্যাটলিস্ট 80% পড়ছিলাম তো দেখি, তার মানে হচ্ছে কি, সে কতগুলো নোটস পড়ে, সে কখনো টেক্সট বই দেখেনি, যার জন্য সে ওই নোট পড়ে কোচিং সেন্টারে যে 4 out of 4 পাচ্ছে, ওটা দেখে আমি রিক্রুট করছি। তারপরে আমি দেখি কি, তাকে একেবারে র অবস্থায় শেখাতে হয়। এইখানে একটা গন্ডগোল আছে। দুইটা শব্দ বলবো স্যার, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে স্কিল। আমার ওই লোকটার স্কিল দরকার, উইলের দরকার নেই। উইলটা মনে করে এটা না। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, রিক্রুটমেন্টের ফার্স্ট থিওরি হচ্ছে ইউ রিক্রুট অন দ্য বেসিস অফ উইল, ইফ হি অর শি হ্যাজ গট দ্য উইল টু ওয়ার্ক। এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হয়, চাকরিটা করার মতো তার সেই মানসিকতা আছে কিনা, ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তখন আমরা নিব। তার হয়তো স্কিল নেই, আমি তাকে স্কিল করে ফেলতে পারবো ট্রেনিং দিয়ে, বাট সামবডি হ্যাজ গট দ্য স্কিল কিন্তু উইল নেই, অ্যাটিটিউডে প্রবলেম, তাকে নিলে 2 দিন পর সে চলে যাবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্কিল দেখে নেই, উইল দেখে নেই না। বাট এই মানুষটা যে সার্টিফিকেটটা নিয়ে আসছে, এটাই তো উপযুক্ত না, যে কারণে চাকরিতে আসার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে সে ফ্রাস্ট্রেটেড, সে বিভিন্ন ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে, তারপরে একদিন
মধ্যবয়সে এসে মিড ক্যারিয়ার ক্রাইসিস হচ্ছে, এভাবে ঝরে পড়তেছে। স্যার আমরা বিরতিতে যাব, প্রথম বিরতিতে যাওয়ার আগে ছোট্ট একটা কমেন্ট নিয়ে যাবো আপনার কাছ থেকে, যেটা নিয়ে অলরেডি বাতেন স্যার বলেছেন। এই কোচিং সেন্টার কি আমাদের বাচ্চাদের প্রবলেম সলভিং স্কিলটা নষ্ট করে ফেলছে কিনা, আপনি এগ্রি করেন কি? ইনশাআল্লাহ হ্যাঁ, এগ্রি করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মন্ডলী, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি এই প্রাণবন্ত আলোচনায়, সাথেই থাকুন। শুধু দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি মুক্তির কথায়। ফিরে আসছি মাননীয় সংসদ সদস্য বাতিন সাহেব আপনার কাছে। স্যার আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে একই বাংলাদেশে স্যার বাংলা মিডিয়াম পড়াশোনা আছে, ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ ভার্সন আছে, মাদ্রাসার আবার বেশ কয়েকটা স্ট্রিম আছে, শাখা আছে। হ্যাঁ, তাহলে স্যার এক বাংলাদেশ এক ধরনের শিক্ষা, এটা কেন আমরা গত 54 বছরে অ্যাচিভ করতে পারলাম না? আর আপনি এবারে সরকারকে এই ব্যাপারে কি প্রেসার দিবেন? আচ্ছা, বাংলাদেশে বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, যদি আমরা একটু আলোচনার সুবিধার্থে যদি সামনে নিয়ে আসি একটু, আমাদের জেনারেল শিক্ষা আছে, যেটাকে আমরা আধুনিক শিক্ষা বলি, মাদ্রাসা শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষার আবার দুটো ধারা আছে। জেনারেল শিক্ষার মধ্যে আবার ইংলিশ মিডিয়াম আছে, ব্রিটিশ কারিকুলাম বা এডেক্সেল ইত্যাদি। তো এই প্রত্যেকটা যে ধারার সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই। তো সবকিছু মিলিয়ে এখন বর্তমানে বাস্তবতা যেটা, সেটা হলো আধুনিক শিক্ষার যেমন চাহিদা আছে, পাশাপাশি ধর্মীয় শিক্ষারও চাহিদা আছে। এই জন্য আমরা যদি এখন সরকার যদি একটা সার্ভে পরিচালনা করে, গ্রামে গঞ্জে, শহরে তো বটেই, শহরে পাড়ায় পাড়ায় মাদ্রাসা হয়েছে, গ্রামে গঞ্জেও পাড়ায় পাড়ায় মাদ্রাসা হয়েছে। মাদ্রাসাগুলোতে তারা করছে কি, আগে মাদ্রাসার ধরন, এখন মাদ্রাসার ধরনের মধ্যে একটু পরিবর্তন হচ্ছে। তারা এখন জেনারেল সাবজেক্টগুলো মাদ্রাসায় পড়ায়। হ্যাঁ, তারা এই আগে যে আধুনিক যেটা শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল কলেজে, সেখানে একসময় ধর্মশিক্ষা ছিল, মাঝখানে এটা ক্রমান্বয়ে কমতে কমতে এখন বলা চলে একদম অনেকটা শূন্যের কোঠায় চলে আসছে। মাদ্রাসাগুলোতে আবার আধুনিক যে বিষয়গুলো, যেমন ইংরেজি, সায়েন্স, ম্যাথ, এই বিষয়গুলোর প্রতি কম গুরুত্ব দেওয়া হতো, এখন কিন্তু তারা এগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে। তো এই যে বিষয়টা যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে আমাদের সামনে একটা বিষয় পরিষ্কার হয় যে এটার চাহিদা আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, সমন্বিত যে ব্যবস্থাটা, এই সমন্বিত ব্যবস্থাটার চাহিদা আছে। আমাদের বাচ্চাদের জন্য একটা সিঙ্গেল সিস্টেম, হ্যাঁ, একটা সিঙ্গেল সিস্টেম করা যাবে। এই ক্ষেত্রে উনি তো যেহেতু একজন গবেষক মানুষ, একটা এক সময় ব্রিটিশদের প্রবর্তিত হাই মাদ্রাসা ছিল বাংলাদেশে কয়েকটা। এই হাই মাদ্রাসা, যেমন রাজশাহী, ঢাকা, এই হাই মাদ্রাসার কারিকুলামটা ছিল বোথ এই মডার্ন এডুকেশন মানে আধুনিক যে বিষয়গুলো এবং ধর্মীয় শিক্ষা। তো ইন্টিগ্রেটেড যে সিলেবাস, এই ধরনের একটা যদি সিলেবাস আমরা আপ টু সেকেন্ডারি লেভেল পর্যন্ত চালু করতে পারি, তারপরে তারা যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যায়, নিজের পছন্দ মতো তারা বিষয় সিলেকশন করে পড়াশোনা করবে, এরকম একটা যদি বিষয় আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আমার মনে হয় মানুষ অনেক বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাবে। মাদ্রাসায় পড়াবো না স্কুলে ভর্তি করাবো? মাদ্রাসায় পড়ালে কি আলী মাদ্রাসায় পড়াবো না কমি মাদ্রাসায় পড়াবো? স্কুলে পড়ালে কি ইংলিশ মিডিয়ামে পড়াবো না ইংলিশ ভার্সনে পড়াবো? এই বিষয়গুলো মানুষ একটা বিভ্রান্তির মধ্য দিয়ে সময় পার করে। আরেকটা প্রশ্ন স্যার প্রায় আমাদের দর্শকরা করে থাকেন, আমি আপনার কাছে এই চান্সে করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেশের বাইরে যদি কেউ উচ্চশিক্ষা করতে যেতে চায়, তাহলে তাকে IELTS পাস করে যেতে হয়। মানে শিক্ষার প্রধান যে বিষয়টা, সেটা তো আমরা তো ব্রিটিশ কলোনি, আমাদের তাহলে নতুন করে IELTS কেন? আমরা শিক্ষা শুরু করি কি দিয়ে? অক্ষর জ্ঞান দিয়ে। তো আমাদেরকে বাংলা তো শিখতে হবে মাতৃভাষা হিসেবে, এবং যেহেতু আমরা একটা বলা চলে এক ধরনের অনুন্নত বিশ্বের একটা মোটামুটি অনুন্নত দেশ, আমরা উন্নতই হলাম, কিন্তু আমরা তো মানে ইংরেজি ভাষাভাষী না, কাজে আমাদেরকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ভালো করে শিখতে পারি, এখন যে কারিকুলাম যে বই, টেক্সট বই যেগুলো আসে, এই টেক্সট বইগুলো যদি সঠিকভাবে SSC লেভেল পর্যন্ত পড়ানো হয়, তাহলে ওই IELTS পাস করা কিন্তু কঠিন হওয়ার কথা না। IELTS এর জন্য আবার আমাদের কোচিং সেন্টার আছে। মানে আমাদের ফরমাল এডুকেশন সিস্টেমের ব্যর্থতা এত আকাশচুম্বী যে আমরা কোনো লেভেল থেকেই ছাত্রদেরকে
প্রস্তুত করতে পারতেছি না। স্যার, এই জায়গায় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সরকার কি ব্রিটিশ কাউন্সিলের সাথে, হ্যাঁ। যেহেতু আমরা ব্রিটিশ কলোনি ছিলাম এক সময়, সেই হিসাবে ব্রিটিশ কাউন্সিল কি দয়া করে আমাদেরকে আমাদের নর্মাল শিক্ষা কারিকুলামে আইএলটিএস টা ঢুকে দিতে পারে না? তাইলে ধরেন আমার প্রান্তিক কৃষকের যে ছেলেটা, তার তো স্যার ৩০,০০০ টাকা নাই যেটা দিয়ে সে করবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট, আমি ল্যাঙ্গুয়েজ জানলেই তো টেস্টে পাস করতে পারবো। ওই তো শেখানোর ব্যবস্থা ক্লাসরুমে আমরা শিখাচ্ছি না কেন? হ্যাঁ, আমি সেটাই বললাম তো স্যার। ক্লাসরুমে যে শেখাবো, আমাদের তো শিক্ষক নাই। শিক্ষক নাই বিকজ লাস্ট 20-30 ইয়ার্স যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে চলে গেছে, এখন যে প্রোডাক্ট বেরোছে আমি একটু কথা বলি। আমি যখন রংপুর কারমাইকেল রংপুর ক্যান পাবলিকের ছিলাম, প্রিন্সিপাল ছিলাম, এখানে আমি অ্যাকচুয়ালি 1 বছরে ছিলাম। ওই 5 বছর 5টা আমরা করেছিলাম, 5বার রিক্রুটমেন্ট হয়েছে এই 1 বছরের মাথায়, 1 বছরের সময়ের মধ্যে। এই 5টা রিক্রুটমেন্টে প্রত্যেকবার ইংরেজি এবং ম্যাথের অ্যাডভার্টাইজমেন্ট থাকতো। এমনও কথা বলা হতো যে কারমাইকেল কলেজ থেকে, খুব নাম করা কলেজ, যে এই ইন্টারভিউ বোর্ডে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনি ইংরেজিতে কথা বলবেন, আমরা ভুল শুদ্ধ বিবেচনা করব না, আপনি শুধু ইংরেজিতে কথা বলবেন, শব্দগুলো হতে হবে ইংরেজির। এটা পারতো না। কারণ বললো যে স্যার আমাদের স্যাররা ক্লাসরুমের মধ্যে বাংলা ভাষায় ইংরেজি পড়ায়। ইন্টারেস্টিং বিষয়, কিন্তু বাংলা ভাষায় ইংরেজি পড়ায়। তো যদি স্টুডেন্টদের কথোপকথন অনুশীলন না হয় ক্লাসরুমের মধ্যে, শিক্ষক ছাত্রের কথোপকথনের মধ্যে দিয়ে তো তারা শিখবে। ইন্টারেক্টিভ যে লার্নিং সিস্টেমটা, সেটা যদি না থাকে তাহলে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল করতে আসবে। স্যার, আমরা তো ইংলিশ শেখাচ্ছি, হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা বলছেন, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য কমিউনিকেশন স্কিল। আমাদের একটা বড় অংশ, প্রায় 80 লাখ লোক মধ্যপ্রাচ্যে প্রবাসী হিসেবে কাজ করে স্যার। তাহলে আমরা আরবি শিখাই না কেন স্যার? আমরা আরবি শিখাইতে পারি, ইংরেজি শিখাইতে পারি, এখন চায়না আমাদের একটা বড় বাজার হতে পারে, ম্যান্ডারিন। মানে যে কোনো, মানে এই যে আমাদের লোকগুলো মালয়েশিয়া যায়, বাট আমরা সকলকে যে একটা লোকের 4-5টা ভাষা শিখতে হবে নট নেসেসারিলি, মানে এই বিষয়গুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে হয়। যে বলছিলাম যে গোল যদি সৃষ্টি করি, যে আমরা যেহেতু আমাদের দরিদ্র দেশ, কর্মসংস্থানের অভাব, ছোট দেশ, ব্যবসা বাণিজ্যের বা কলকারখানা প্রতিষ্ঠার সমস্যা আছে, ঠিক আছে, আমরা এই জনগোষ্ঠীটাকে ট্রেন করব। এখন শুরু করলাম, 2 বছর 3 বছর 5 বছর পরে তারা যখন বের হবে, একটি স্কিল নিয়ে বের হবে, কি সে চাইনিজ জানে, সে অ্যারাবিক জানে, সে মালে জানে, বা সে ম্যান্ডারিন জানে, বের হবে, এবং সে সেখানে গভর্নমেন্ট তাদেরকে প্রমোট করবে যে তুমি বা আপনি এই দেশে যান। তো আমাদের দেশে তো সেটা হচ্ছে না, আলোচনা হচ্ছে এগুলো, কিন্তু এই যে আমার বিশ্বাস, এই যে এখন পর্যন্ত কোনো খবর নাই, যদি যেটা একটা শিক্ষা কমিশন হওয়া উচিত ছিল। প্রত্যেক দেশে সম্ভবত একটা পার্মানেন্ট নেচারের থাকে, একটা টেম্পোরারিটা রিভিউ করবে। পার্মানেন্ট নেচারের যে পলিসি থাকবে, কমিশনের যে প্রতিবেদন থাকবে, সেটা বাস্তবায়নটা রিভিউ করবে। তো আমরা তো ওই ধরনের কোনো দেখতেছি না। ধন্যবাদ স্যার। আমি আবার আপনার কাছে ফিরবো। জনাব জিলানী, ইন্ডাস্ট্রি একাডেমিয়া একটা গ্যাপ আছে, এবং আপনার কি মনে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এই মুহূর্তে যে 4র্থ শিল্প বিপ্লব, এটার জন্য রেডি কিনা, এবং সফট স্কিলের মতো কমিউনিকেশন স্কিল যেগুলো উনি বললেন, এগুলা কি আদৌ শিখাই কিনা আমরা, অথবা শেখানো উচিত কিনা? থ্যাংক ইউ মিস্টার খান। বিরতিতে যাওয়ার আগে আপনি আমাকে ছোট্ট একটা প্রশ্ন করেছিলেন, আমি খুব ছোট্ট করে উত্তরটা দিই। প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভিং স্কিল, যেহেতু আমি সফট স্কিল শেখাই, আসলে প্রবলেমটা কি? অবজেক্টিভ প্লাস অবস্টাকল ইজ ইকুয়াল টু প্রবলেম। আমি কিছু করতে চাই, একটা বাধাটা কি করে দূরীভূত করব, সেটা করতে গেলে আমার ব্রেনকে ওয়ার্ক করতে হবে, লেফট ব্রেন এন্ড রাইট ব্রেন, ইমোশনালটা এবং লজিক দুটোকে কম্বিনেশন করে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন, রাইট? তাহলে প্রবলেম সলভিং করতে গেলে আমাকে এটাকে কাজে লাগাতে হবে। আমার যদি রেডি থাকে সবকিছুই, 3টা সূরা মুখস্থ আছে, সুতরাং আমি নামাজ পড়তে পারবো, তাহলে তো আমি আর জীবনে কোনোদিন 111টা সূরার দিকে যাব না। থিং ইজ দ্যাট। আর স্যার একটা কথা বলছেন যে আমি কিনে বলি তো ভ্যানওয়ালা তরকারিওয়ালা আসে, দোকান আসে, সুতরাং আমি কিন্তু এখনো বলবো না যে কোচিং সেন্টার কেন এটা করে। কোচিং সেন্টার তুমি আমার কাছে আসো কেন, এর পিছনে কিন্তু কুইনের পিছনে কুইনিয়ান আছে। আবার এবার আপনার প্রশ্নে চলে আসি। আমি আসলে করোনার আগে প্রচুর লেখালেখি হতো এবং গোল টেবিল বৈঠক হতো, কিছুতে আমিও ছিলাম। ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া দুই জগৎ। ডাইনিং এ এনে দেওয়া হলো খাবার, আমি বললাম আমি খাবো না, আমি হচ্ছে ইন্ডাস্ট্রি, আর একাডেমিয়া হচ্ছে রান্নাঘর, সে তৈরি করতেছে।
তাহলে এত প্রতি বছর 2.3 বা 2.4, তার মানে 24-25 লক্ষ এই বিবিএ এমবিএ বা মাস্টার্স পাস করে আসছে জব মার্কেটে। Right. তো এই 20 থেকে 25 লক্ষ যখন বাজারে আসছে, ইন্ডাস্ট্রি ওয়াজ আই সরি, এটা তো আমার দরকার নাই, আমি কিন্তু কষ্ট করে রান্না করেছি, উনি খাবেন না। 12 বছর গচ্চা। হ্যাঁ, গচ্ছা তো অ্যাবসলিউটলি গচ্ছা। কারণ আমার যে কাজ দরকার সে তো ওটা জানে না, ওই সিলেবাস তো দরকার নেই, ওই ওয়াই দিস সিলেবাস। এখন এই জন্য কি শ্রীলঙ্কান ইন্ডিয়ান সিইও নিয়ে আসতে হয় আমাদের? অবশ্যই, কারণ আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দ্য শ্রীলঙ্কানস, ইন্ডিয়ানস এন্ড চাইনিজ। কেন তারা আমাদের দেশে এসে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, আমার ওই বইটাতে একটা চ্যাপ্টারই ডেডিকেটেড আছে ওদের সঙ্গে। আমি একটা এক্সাম্পল ছোট্ট করে শুধু বলবো, আমাকে দিল্লি থেকে টেলিফোন করে বললো যে তুমি চিটাগংয়ে কানেক্টিভ টিকিট করে রাখো। দিল্লি টু ঢাকা আসার পরে সে ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে এসে আমার সঙ্গে জয়েন করেছে। এইখান থেকে উই হ্যাড বিন টু চিটাগং, চিটাগংয়ে আগ্রাবাদে ব্যাগটা রেখে উই হ্যাড বিন টু দ্য মার্কেট। একজন ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে একজন শিখ ইঞ্জিনিয়ার এবং পড়ালেখা করেছে আপনার সিঙ্গাপুরে, এবং রিয়েলি বিজনেস জানে, সত্যিকার অর্থে বিজনেস জানে। আমাদের দেশে সিও কেন হয় আমি জানি, হয় না, কারণ হচ্ছে আমরা বটম লাইন জানি না, আমরা কত লিনিয়ার ইকুয়েশন জানি না, ইত্যাদি ইত্যাদি। তো তারা এই যে ডেডিকেটেড, তাদের নলেজ, এবং তার সঙ্গে বিজনেস ডিল করতে যে আমাকে ঘেমে যেতে হয়েছে। আচ্ছা, একটা ডলার নিয়ে যখন হিসাব করতে বসছি, মানে আইএনআর আর ডলার আর বিডিটি আর ডলার নিয়ে প্লাস অনেক কিছু দিয়ে এই হিসাবগুলো করতে যেয়ে তারা এত ট্যালেন্টেড, তাদের আইআইটি তো আজকের থেকে তৈরি না, তাদের তো ভিশন অনেক দূরের, যে কারণে আজকে গ্লোবালি সিও সাপ্লাইতে তারা একটা বিরাট পজিশনে আছে, আমরা কোথাও নেই। তাহলে এই আলোচনা যখন হচ্ছিল তখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যারা যে কোনো ভার্টিক্যালে, এইচআর এ ঢুকুক, মার্কেটিং এ ঢুকুক বা সেলসে ঢুকুক না কেন, ঢুকলেও সে তার ভার্টিক্যালের কাজটা শেখে, কখনো সে ডাইনেবে আর সালাম ফিরায় না। But if you require to be the CEO or director or chairman, whatever it is the designation, এই জায়গাটা পিরামিডের এখানে যেতে গেলে somebody requires to know the bottom line, যে বিজনেসটা বুঝতে হবে আমাকে। তো উনি তো জীবনে কোনোদিন এটা শেখেন নাই। তাহলে জিনাবের সাজেশন কি? সাজেশন হচ্ছে বইটা, যে ভাই আপনি এটা ফলো করেন, এটা হচ্ছে আপনার হ্যান্ডবুক। সাজেশন হচ্ছে সিলেবাস চেঞ্জ করতে হবে। এখন প্রাইমারিতে না, প্রাইমারি থেকে সিলেবাস চেঞ্জ করতে হবে। উপরে আলোচনা যদি আজকে না, আমি প্রাইমারি কথা বলে ফেলি। এথিক্স দিয়ে আমাকে একটা প্রশ্ন করেছিলেন, এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে স্টেম এর কথা, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স, এটা দুনিয়াবি ব্যাপার, এর সাথে কিন্তু নীতি নৈতিকতা, মূল্যবোধের কোনো সম্পর্ক নেই। বাট ওয়েস্টার্ন এবং ফর ইস্টার্ন কান্ট্রিগুলো এই এথিক্স এর জায়গাগুলো মাশাআল্লাহ অনেকটা তারা আগায় আছে। তাদের হয়তো আমরা দেখি যে কাপড় চোপড় এরকম পরে, তারা এটা সেটা করে, এইদিকে আমরা তাকাই, বাট তাদের যে সততা, নীতি নৈতিকতা, মূল্যবোধ, সেটা ম্যাচলেস। তারা শুধু কালেমা পড়ে নাই, অ্যাকর্ডিং টু মুসলিম, তথাকথিত মুসলিম, বলে যে মুসলমান না, আমি মুসলমান পড়ে অ্যাজ ইফ আই হ্যাভ ডান সামথিং বেটার, আমি কিছুই করি নাই, কারণ আমি কলেমাই পড়েছি, কিন্তু আসলে আমি আর কিছু তো করি নাই। তো ওদের ওই জায়গাটা অর্জন হয়ে গেছে বলে তারা স্টেম বলছে। ওদের যদি এথিক্সের জায়গায় থাকতো, সীমাবদ্ধতা থাকতো, আই বিলিভ দ্যাট দে উড অ্যাড এথিক্স অলসো। কিন্তু আমাদের দরকার স্টেমের সাথে এথিক্স। এথিক্সে বলতে আমরা এখানে আমাদের দেশের বিভিন্ন রিলিজিয়াস প্ল্যাটফর্মে ছাত্ররা আসে, মুসলমানরা কি বলতেছে, সত্যি কথা বলে আর তো কিছুই না, এক সত্যি কথা বললে তো সব ঠিক হয়ে যায়। শ্রীমদ ভগবত গীতা কি বলতেছে, 10টা শিক্ষণীয় থেকে তার একটা কথা হচ্ছে, তুমি অন্যকে কষ্ট দিও না, কারো হক নষ্ট করো না। দ্বিতীয় ধর্ম যদি বলি আমাদের বাংলাদেশের, আচ্ছা ত্রিপিটকের মধ্যে কি বলতেছে, বৌদ্ধ ধর্ম পঞ্চশীলের মধ্যে বলতেছে, তুমি চুরি করো না, তুমি নেশা করো না, মিথ্যা কথা বলো না, তুমি প্রাণীর জীবনটাকে হরণ করো না, আর অনৈতিক সম্পর্ক করো না, যা প্রাদুর্ভাব অনেক বেশি এখন আমাদের সমাজে। তার মানে কি, আমি 3টা ধর্ম, ইভেন যদি আমি ইয়াকে বলি, বাইবেলের কথা বলি, বাইবেল বলতেছে যে ঠোঁটটা মিথ্যা কথা বলে, সেই ঠোঁটটা হচ্ছে মোস্ট অ্যাবোমিনেবল টু গড, সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে ঘৃণা সেই ঠোঁটটা, যে ঠোঁটটা মিথ্যা কথা বলে, বাইবেলও তাই বলতেছে। তার মানে বেসিক্যালি অল রিলিজিয়ানের আমার সোশ্যাল স্কিল, যেটা আমি ওয়াহদানিয়াত, রিসালাত আর আখিরাত ওটা বাদ দিচ্ছি, ইসলামের ওটা নিয়ে আমি আলোচনা করব না, এটা রিলিজিয়াস প্ল্যাটফর্ম না, বাট এই সোশ্যাল স্কিলের প্ল্যাটফর্মে যে জায়গাটা, এখানে সব ধর্ম একই কথা বলতেছে, কেউ তো মিথ্যা কথা বলতে বলে নাই। তাহলে আজকে তো আমি চুরি করি না। তাহলে তো জিনি ভাই, যেটা প্রায়ই আমরা বলে থাকি যে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ কমে গেছে। হ্যাঁ, মানুষ কমে গেছে। তাহলে এই পদ্ধতিতে আমরা মানুষ বাড়াতে পারি, মানুষ বাড়াতে হবে। তাহলে ওই যে আমরা একটু আগের আলোচনায় যেটা ছিল, যে আপনি স্কুল দিয়ে কিচ্ছু করতে পারবেন না, স্কুলের টিচারদের ডেভেলপমেন্ট নিয়ে নিশ্চয়ই আরেকটা সেশন আমরা কথা বলবো নিশ্চয়ই। তার আগে বলি,
টিচার অ্যান্ড কোচিং সেন্টার হ্যাজ নাথিং টু ডু, কারণ 23টা বাবার কাছ থেকে 23টা মার কাছ থেকে এই যে 46 ক্রোমোজোম নিয়ে আমি জন্মাইছি, আমার ফ্যামিলিতে আমার বাবা মা কি বলছে, মিথ্যা কথা বলছে, চুরি করছে, বাজে কথা বলছে, কি কি তারা প্র্যাকটিস করেছে, ওই জিনিসের ইনহেরিটেন্স আমার মধ্যে। আপনি হাজারবার চেষ্টা করলে আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না, অথবা পারবেন। জিলি ভাই, এই সেগমেন্টে আমার আর 3 মিনিট সময় হাতে আছে। জি বল। আমি একটা ছোট্ট কোশ্চেনের আনসার আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন এই ভারতীয় উপমহাদেশে তক্ষশিলা ইউনিভার্সিটি ছিল, জি। যখন এই ভারতীয় উপমহাদেশে নালন্দা ইউনিভার্সিটি ছিল, তখন পশ্চিমে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ হয়ই নাই, জন্মই নেয় নাই। তাহলে হঠাৎ করে এখন আমরা ওদিকে পড়তে যাচ্ছি আইএলটিএস করে। লুক, আমি একটু 1-2 মিনিট হল সময় দিতে হবে। আমি 2 মিনিট চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে তক্ষশিলা নালন্দা শুধু না, এই ভূমধ্যসাগরের এই পারে পৃথিবীর শ্রেষ্ঠতম কয়েকটা সভ্যতা, চৈনিক, ইন্ডিয়ান, 5-6 হাজার বছরের পুরনো ইন্ডিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, আমরা মায়া সভ্যতা বা ইনকা সভ্যতা বলি সুদূর দক্ষিণে, ওটা সম্পর্কে আমরা কিছু জানি না। তাহলে এত বড় একটা রিচ অঞ্চল এটা আমাদের। আমরা মহেঞ্জোদারো ছিল। Right. আমাদের এখানে যখন মোগল সাম্রাজ্যের সময় বলি, আমাদেরকে হেল্প করে গেছে নাদির শাহ। নাদির শাহ যখন দিল্লি লুণ্ঠন করলেন, বাহাদুর শাহ জাফর তখন কবিতা লেখেন, শের শায়েরি করেন, একেবারে শেষ দিকের কথা। এক তো তাজমহল বানায়, মানে ফান্ডের টাকা সব শেষ। তো নাদির শাহ লুণ্ঠন করে যাওয়ার সময় যেটা ঘটেছিল, তার সৈন্যরা পায়ে হেঁটে গিয়েছিল, কারণ ধন সম্পদ শুধুমাত্র ময়ূর সিংহাসন না, ধন সম্পদ তাদের পশুর পিঠে দিয়ে তারপরে তারা হেঁটে যায়, মরক লাগে, ভয়তে তারা চলেও যায়, ইত্যাদি ইত্যাদি। নাদির শাহ যেভাবে ধ্বংস করে গেছিল ইন্ডিয়ান ইকোনমি, তাতে সুবিধা হয়েছে ইংরেজদেরকে খুব দ্রুত সময় টেক আপ করার জন্য। ইংরেজদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ওই এটাকে বলা ক্যাটালিস্ট, ইংরেজদের জন্য ক্যাটালিস্ট কিন্তু নাদির শাহ। এক, ইংরেজরা যখন আসছে, আপনি শুরুতে যে কথাটা বলছিলেন, একটা জাতির মেরুদণ্ড ভাঙতে গেলে শিক্ষা ভাঙতে হবে, তাহলে 1835 সালে যখন সে বলল যে ইংরেজি হবে আমাদের দেশের ভাষা, আচ্ছা, সরকারি ভাষা, রাজা রামমোহন রায় অনেকগুলো ভাষা জানতেন। তার প্রথম বই, অনেকগুলো বই ছিল আরবিতে, উর্দুতে, ফার্সিতে, মুখবন্ধ ছিল আরবিতে লেখা। এই রাজা রামমোহন রায় বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুর, এই ব্যাচটা তারা যা করেছিলেন। আচ্ছা, ইস্যু হচ্ছে ওই সময়কার এডুকেশনের অবস্থা যদি আমি একবার দেখি, যে মুসলমানদের তখন রাজত্ব হারালো, আমাদের সনাতন ভাইরা বা হিন্দু ভাইরা রাজা হারালো আর একটা রাজা পেলো, তাদের শুধু রাজা পরিবর্তন হয়েছে। দে টুক দ্য অ্যাডভান্টেজ, তারা ইংরেজি শেখা শুরু করলেন। যে সময়ের কথা আপনি বললেন, সেই সময় ছিল 500 বছরের, 400 থেকে 500 বছরের অন্ধকার ইউরোপ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তখন ইউরোপ অন্ধকার। ইউরোপকে এই আলোকিত করছে কে? গ্রানাডা, কর্ডোভা, স্পেনে। যখন 711-তে যখন স্পেন মুসলমানরা গেল, তখনই তো ইউরোপ শুরু হলো। এবং ক্রুসেডের সময় একটা অ্যাসাইনমেন্ট ছিল, তোমরা যখন ওখান থেকে চলে আসবে, ধন সম্পদ না, পাণ্ডুলিপি গুলো নিয়ে আসবা। পাণ্ডুলিপি গুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা এনলাইটেন্ড হয়েছে আমাদের কারণে। আমরা বিলাসিতায় গা ভাসায় দিলাম। আলজেব্রাকে এখন ওরা এলজেব্রা বলে, একটা বিরতির পরে আবিসিনা বলে। জি জি, দর্শক মন্ডলী, ফিরে আসছি আরেকটা ছোট্ট বিরতির পর। সঙ্গেই থাকুন। দর্শক মন্ডলী, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জনাব বাতেন, আমরা আপনার কাছ থেকে স্পেসিফিক্যালি যেটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে জিপিএ 5-এর একটা রেস চলছে, কিন্তু একই সঙ্গে আমাদের একজন তরুণের কাছ থেকে দেশপ্রেম এবং নেতৃত্ব, এই ব্যাপারগুলো তো এক্সপেক্টেড। তাহলে আমরা এই জায়গাগুলা তাদের কাছ থেকে কিভাবে পেতে পারি, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, সত্যিকারের মেধাবী যারা, তারা কিন্তু দেশে থাকছে না। আমাদের 18 কোটির দেশ হওয়ার পরও মেধা শূন্যতা কিন্তু প্রকট। সো এই ব্রেইন ড্রেইন যেটা আছে, এটা রোধ করতে আসলে সরকারের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। ওই আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা গোল নির্ধারণ করতে হবে। আমরা যদি উপযুক্ত দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই, তাহলে আমাদের জাতীয় ইতিহাস এবং ঐতিহ্য আমাদের শিক্ষার্থীদেরকে শেখাতে হবে। ইতিহাসে তো স্যার ওই যে ঘোষণা নিয়েই ওই সেটাই আমি বললাম যে আমাদের জাতীয়তা নির্ধারিত নাই। আচ্ছা, ঘোষণা নিয়ে তো প্যাচ এখনো আছে। আবার এক সময় এখন এক বয়ান শুনবো, আবার আরেক সময় আরেক বয়ান শুনবো, বারবার বই চেঞ্জ হচ্ছে, বারবার বই চেঞ্জ হবে। তো যেহেতু আমরা কোনো গোল নির্ধারণ করতে পারছি না, একজন শিক্ষার্থী তাকে তো তার নিজের কথা চিন্তা করতে হবে। আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমাদের লোকজন আত্মকেন্দ্রিক হয়ে গেছি, এবং আমরা নিজেরটাই বুঝি। মানে
আমি কিভাবে আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকব, এই জন্য যে কোনো ধরনের কাজ তারা করতে প্রস্তুত আছে। কারণ হচ্ছে তাদের মধ্যে ওই নৈতিক শিক্ষাটা নাই, দেশপ্রেম তাদের মধ্যে নাই। যে কারণে তারা যখন দেখছে যে দেশের মধ্যে অনেক ধরনের অনিশ্চয়তা, তারা বাইরে যাচ্ছে। বাইরেও কিন্তু এমনি যাচ্ছে না। যদি এখানে তাদের কদর থাকতো, এখানে তাদের উপযুক্ত মূল্যায়ন থাকতো, এখানে তাদের কর্মসংস্থান থাকতো, এখানে নিরাপত্তা থাকতো, মাতৃভূমি ছেড়ে কেউ বাইরে শহরে যেতে চায় না। তো মানুষ কেন যায়? মানুষ বাধ্য হয়ে দেশের বাইরে যাচ্ছে, এবং যাচ্ছে একজন সাধারণ শ্রমিকও যাচ্ছে, একজন উচ্চশিক্ষিত লোকও যাচ্ছে। সবার উদ্দেশ্য কিন্তু এক, কি ভালো রোজগার করা, ভালো থাকা। যারা উচ্চশিক্ষিত তারা ওখানে যা থাকার সুযোগ পাচ্ছে, কারণ তার স্কিলটাকে তারা খুব অল্প মূল্যে নিচ্ছে। বাইরের উন্নত বিশ্বগুলো তারা কিন্তু খুব সহজেই এই স্কিলগুলোকে বাই করতে পারতেছে। আর আমাদের যারা স্বল্প শিক্ষিত লোক শ্রমিক হিসাবে যায়, তাদের থাকার যেহেতু ওখানে তাদের সাময়িক রিকোয়ারমেন্ট, ওখানে কায়িক পরিশ্রম দিয়ে কিছু রোজগার করে তারা নিয়ে আসে। তো বিষয়টা হচ্ছে যে দেশের মধ্যে যদি আমরা তাদের মূল্যায়ন করতে পারি, তাহলে অবশ্যই তারা এই দেশে থাকবে। তাহলে এই জিনিসটা কি স্যার, মানে মাননীয় সংসদ সদস্য, আপনারা পলিটিশিয়ান, পলিটিক্স করবেন, কিন্তু আপনারা কি চাইলে এই ধরনের ইস্যু যেগুলো আছে এগুলোকে ন্যাশনাল ইন্টারেস্টের ইস্যু হিসেবে সব দল মতের ঊর্ধ্বে উঠে এটা নিয়ে কাজ করা যায় না স্যার? হ্যাঁ, অবশ্যই কাজ করার সুযোগ আছে, কিন্তু আমরা তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, আমাদের এই চিরদিনের মানে বহু বছরের দাবি যে আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, সেটিকে আমরা পেরেছি? একেবারেই মানে গতকাল একজন আইনজীবী অ্যাপিল করেছে যে ওই বিচার বিভাগের স্বাধীন সেক্রেটারি সৃষ্টির জন্য যে অবকাঠামো যতটুকু আয়োজন হয়েছিল, এবং কিছু জনবলও কিন্তু সেখানে পদায়ন হয়েছিল, যে ওই লোকগুলোকে যেন তড়িঘড়ি করে ফেরত না দেওয়া হয়, চেষ্টা চলছে। আচ্ছা, তো এইভাবে আমরা তো আসলে চাই অনেক কিছু, আমরা এটা সাধারণ বিষয়ে সকলে কিন্তু বলবে যে না, আমরাও চাই স্বাধীন বিচার বিভাগ, কিন্তু আমরা একমত হতে পারি না। স্বাধীন বিচার বিভাগ হবে, কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, আমি চাই আমার মতো করে। স্যার, শিক্ষার তো অনেক গুরুত্ব। হ্যাঁ, ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি প্রায়ই দেখলাম যে সংসদীয় পদ্ধতি অন্য কিছু শেখায় এমপিদেরকে। তো এই যে মানে শিক্ষার গুরুত্ব রাজনীতিবিদরা যদি না বোঝে, তাহলে আসলে আমরা জনগণ কার উপরে ভরসা রাখবো? না, রাজনীতিবিদরা তো তাদের টিকে থাকাটাকে বড় করে দেখে। এই যে 5 বছরের জন্য যারা ক্ষমতায় আসছে, এই 5 বছর কিভাবে তারা সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণ রেখে চালাবে, এটি হলো তাদের চিন্তা। দূরবর্তী চিন্তা তাদের নাই। এই যে সংস্কার কাজগুলো হলো না, যদিও রাজনীতির কথা এটা হলো না, বাট সে শিক্ষাও তো জড়িত এর সঙ্গে। হলো না কারণ হলো যে এগুলো যদি হয়, আমার আগামী টার্ম নির্বাচিত হয়ে আসার পথটা রুদ্ধ হয়ে যায়। সমস্ত ক্ষমতা চলে যায় জনগণের হাতে। স্যার, আপনি স্কুলের প্রিন্সিপাল ছিলেন, তারপরেও আপনাকে পলিটিক্যালি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এতগুলো কমিশন করলো, শিক্ষা কমিশন কেন করে নাই? আচ্ছা, শিক্ষা কমিশন কেন করে নাই, এইটা প্রশ্ন আমারও। এটা হওয়া উচিত ছিল আগে। স্যার, থ্যাংক ইউ। এটা আমারও প্রশ্ন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনার কাছে আসবো একটা কনক্লুডিং রিমার্কের জন্য, বাট এখন যেতে হচ্ছে মিস্টার জিলানী আপনার কাছে। আমার দর্শকরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কারণ আপনি স্কিল ফোকাসড একটা এডুকেশন সিস্টেমের উপরে গুরুত্ব দিতে চাচ্ছেন। কারণ কর্পোরেট সেক্টর এই মানে স্কিল লোক চায়, যত বেশি স্কিলড হবে। কিন্তু এখানে নৈতিকতার যে আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, এটা নিয়ে আপনার মতামত জানতে চাইবো, যে খালি কি মুনাফাই শেষ কথা কিনা, নৈতিক শিক্ষার ব্যাপারটাও কি কর্পোরেট সেক্টর দেখতে চায় কিনা। আর আরেকটা হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা দক্ষ রোবট না হয়ে নৈতিক মানুষ হোক, এটা আপনি চান। এই জিনিসটা যদি আপনি 5 মিনিট একটু গুছিয়ে বলেন। থ্যাংক ইউ মিস্টার খান। আরওআই, খুব চমৎকার একটা শব্দ বলেছেন। আরওআই শুধুমাত্র কর্পোরেটস দান। আমি যখন জায়নামাজে দাঁড়াবো, তখন আমাকে চিন্তা করতে হবে জায়নামাজে দাঁড়ানোর যে টাইমটা ইনভেস্ট করলাম, এটার আরওআইটা কি। আমি রোটি বলে একটা শব্দ বলি, রোটি, রিটার্ন অন টাইম ইনভেস্টেড। তাহলে আমি জায়নামাজে যে টাইমটা দিলাম, এটা যদি অন্য চিন্তা করে কাটাই, তার মানে এখানে আরওআই 0, যে জন্য অনেক মোনাজাত করি, আলটিমেটলি রেজাল্ট কিছু হয় না। আমরা কর্পোরেটে আসি। আমাদের জাতীয় চরিত্রের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এখন ফ্রাস্ট্রেটেড, আমি একটা জিনিস দেখি, 3টা কমন জিনিস আছে। আমরা প্রচন্ড লোভী, আমরা অলস, এবং আমরা অল্প সময় কোটি কোটি টাকা উপার্জন করতে চাই। এই 3টা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি অ্যাট প্রেজেন্ট এইটা নিয়েই কাজ করে যাচ্ছি।
বাংলাদেশে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আগা খান, আলেকজান্ডার ওনাসিসের মতো মানুষ বা ফোর্ডের মতো কোম্পানি কি বাংলাদেশে তৈরি হয়েছে কত 50, 60, 70 বছর? আপনি দেখেন, নাম বলবো না আজকে, 3, 4টা বা 5টা এখন বলা যাবে। জেট বিমানে তো নাই কারো নাই তো। বড় এই 4-5টা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অলরেডি বসে গেছে, নাম বলতে চাই না, আই এম সরি ফর দ্যাট। আমি কর্পোরেট মানুষ, আমি জানি, গন ফার্স্ট জেনারেশনে না সেকেন্ড জেনারেশনে এসে কারো কারো থার্ড জেনারেশন হাত দিচ্ছে, বাট আমি জানি যে আলটিমেটলি এটা টিকবে না। কেন? এত চমৎকার ভাবে উঠতেছিল, টেক অ্যাওয়ে এমন সুন্দর হয়েছিল, কিন্তু আলটিমেটলি হলো না। তার কারণ কি? আমরা ওই যে লোভী বেশি, আমরা এক জিন্দেগিতেই সবকিছু করতে চাই। নো, আমি একটা কিছু স্টার্ট করে যাবো, তো আমার ছেলে করবে, আমার গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটার করবে, ইত্যাদি ইত্যাদি, এবং ন্যাশনালি হবে। এটা কখনো আমার পার্সোনাল ইন্টারেস্ট হওয়ার কথা ছিল না। এবং এখানে জাস্ট একটু থামাই, আমার কাছে আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে কর্পোরেট যে সিএসআর প্রজেক্টস আছে তাদেরও তো তাইলে তার মানে শিক্ষাকে আগে ঠিক করতে হবে, তাদের ফিউচার কর্মীদের কারণেই সিএসআর আছে তার স্বার্থের জন্য। আচ্ছা, কতগুলো জিনিস আমি এগুলো বলতে চাই না এখানে, তার স্বার্থের জন্য। আদারওয়াইজ সিএসআর বলতে এটা একটা দুটো কোম্পানি করে এবং রিয়েলি তারা অনেস্টলি এন্ড রিলিজিয়াসলি করে, আমি জানি। বাট এখন আবার আপনার প্রশ্নে চলে আসি যে নৈতিকতার রোলটা কোথায়। আমি যদি আমার কোম্পানি করার পিছনে অবজেক্টিভ থাকতো যে কিছু হবে, ইকোনমিতে আমি কন্ট্রিবিউট করব, সোসাইটি বেনিফিটেড হবে, কান্ট্রি বেনিফিটেড হবে, গ্লোবালি আমি যাব, আমি চাকরি করতে গিয়ে দেখবো যে আমি মানুষের সেবা করতে পারতেছি। আমার কলিগদেরকে কিন্তু আমি একটা কথা বলতাম যে আপনি যখন চাকরি করবেন মনে করবেন যে আমি খিদমতে খাল করতেছি। কারণ শেখ সাদির একটা কথা ছিল, আল্লাহকে পাওয়ার রাস্তা কিন্তু শুধুমাত্র জায়নামাজ আর টুপির মধ্যে না, এটা সবচেয়ে বড় হচ্ছে খিদমতে খালকের মধ্যে। তাহলে মানুষের খেদমত করি আমরা, তা না করে আমরা কত দ্রুত কিছু টাকা পয়সা নিয়ে আমি ফ্ল্যাট বুক করতে পারি আর আইফোন 17 কিনতে পারি। এইটাই নৈতিকতা শিক্ষা যখনই দেওয়া হবে তখনই মালিক চিন্তা করবে তার প্রতিষ্ঠানের দীর্ঘজীবী হওয়া নিয়ে। সে চিন্তা করবে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির থেকে শুরু করে কান্ট্রি বা নেশন হচ্ছে কিনা, বেনিফিটেড হচ্ছে কিনা। কখনোই সে নিজের ন্যারো স্বার্থটা দেখবে না। আর যে লোকটা চাকরি করবে সে ডেডিকেটেডলি চাকরি করবে, কোনোদিনও কলমটা পকেটে করে নিয়ে যাবে না, সে বান্দার হকটাকে পালন করবে। একটা অংশ। সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলেন রোবট, আসলে রোবটও হচ্ছে না। রোবটকে কিছু দিলে রোবট তো কিছু করে দেয়। এখন যা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে 4-5 জন কাউন্টার প্রোডাক্টিভ 4-5টা 50 ঊর্ধ্ব মানুষ যাদের মাথার চুল থেকে আমার মতো এরকম পড়ে গেছে, মধ্যপ্রদেশ কিন্তু এরকম হয়ে আছে, ডিজিজ হয়ে গেছে, চাকরি নাই, ঘুরতেছে। লাস্ট আমি বলছি ভাই এই মুহূর্তে করোনার থেকে আজ পর্যন্ত যা যা ঘুরতেছে, বিজনেস ভালো না, এরকম টপ পজিশনে রিক্রুটমেন্ট তো সিলেক্টেড, বলছে বেতন অনেক সিলেক্টিভ, আমাকে সামান্য কিছু দিলেই হবে, আমি বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করতে যদি পারি ঢাকাতে। আমি এক্সাম্পল এই জন্য বললাম, তারা এই প্রবলেমে একটা কারণ নেই। দ্য ডে একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, বাসার টিচার, কোচিং এর টিচার, স্কুলের টিচার সহ বহু কিছু করা হয়। একটা মানুষ যখন কর্পোরেটে যায় তার কি মেন্টর দরকার নাই? আপনি সামনে ঠান্ডা লাগলে চলে যাচ্ছে ডাক্তারের কাছে, কিন্তু জীবনে কোনোদিন আমি আমার কেরিয়ার কি হবে, আমি কি শিখবো না, এখানে থাকবো নাকি এখান থেকে আমি চলে যাবো, হোয়াট শুড আই ডু, এটার ব্যাপারে তার কোনো কেয়ারই নেই। টাকা পয়সা খরচ করতেছে, আমরা শেষ করবো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও তার নাই। আবার বলে আমার টাকাতে হয় না, অবশ্যই টাকাতে হয়, তার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সে জানে না। সো এই লোকটা যখন মিড কেরিয়ার ক্রাইসিসে পড়ে তখনই সে বুঝতে পারে প্রবলেমটা কোথায়। বাট আমার যদি নৈতিক শিক্ষা থাকতো, ইসলাম বলতেছে মধ্যপন্থায় চলো, তুমি অতিরঞ্জন খরচ করো না, আবার তুমি হয়ে না, কি বলে কিপটা হয়েও না, তাই না? মধ্যপন্থায় চললে আমার যা ইনকাম এটা দিয়ে আমি চলতেও পারবো, আমি সঞ্চয় করতে পারবো। তো রোবট না করে আমি আবার যাব, সিলেবাসটা চেঞ্জ করতে হবে, টিচারদেরকে ট্রেনিং দিতে হবে, টিচারদেরকে টাকা দিতে হবে, টিচারদের বেতন ঠিক করতে হবে। খালি ওনাদেরকে দোষ দিব তা হবে না, টিচারদেরকে বেতন দিতে হবে। সারা দেশ যদি দিতে না পারি তাহলে আমি হাজার হাজার কোটি টাকা লোপাট করতে পারি, আমি বিদেশে পাঠাইতে পারি, শিক্ষককে দিতে পারবো না কারো। দরকার হলে পাইলট প্রজেক্ট করেন, একটা জেলাতে করেন, আপনি সারা দেশ করার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব বাতেন এবং জনাব জিলানী ভাই। আমরা অনুষ্ঠানের আজকের পর্বটি শেষ করব। শুধু দর্শক মন্ডলী, আমরা ক্লাস 5 পর্যন্ত স্কুল ব্যাগ মুক্ত একটা প্রজন্ম দেখতে চাই। আমরা চাই যে বাংলাদেশে প্রাইমারি স্কুলের যে শিক্ষক এবং শিক্ষিকা আছেন তাদের বেতন হবে সবচেয়ে বেশি, কারণ তারাই শিশুদের মনে স্বপ্নের বীজ বুনে দেয়, নৈতিকতার বীজ বুনে দেয়। আমরা একই সাথে আমাদের দুইজন অতিথির কাছ থেকে আজ নৈতিক শিক্ষার গুরুত্ব এবং একই সাথে দক্ষতার শিক্ষার যে গুরুত্ব সেটাও বুঝতে পেরেছি। আমরা চাই এসএসসি পাস একটি তরুণ পার্ট টাইম জবের মাধ্যমে অথবা ফ্রিল্যান্সের মাধ্যমে অ্যাটলিস্ট এইচএসসি যখন পাস করবে তখন যেন বাবা মাকে নিজের টাকায় মিষ্টি কিনে খাওয়াতে পারে।
আমরা চাই না বাপের ঘাড়ে বসে মাস্টার্স পাশের সার্টিফিকেট নিয়ে সিন্দাবাদের ভূত। সাথেই থাকবেন। মুক্তির কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।